গভীর রাত, অন্ধকারাচ্ছন্ন চারিদিক যেন গ্রাস করতে আসছে ক্রমশ। পূর্ণি একা হেঁটে চলেছে ঘন জঙ্গলের মাঝে করা একটা নির্জন রাস্তা দিয়ে। ঠান্ডা লাগছে তার ভীষণ, অথচ গায়ে কাটা দিচ্ছে ঠান্ডার থেকে বেশি ভয়। কোনো আলোর উৎস সেই রাস্তায় নেই। চাঁদের আলোয় আবছা দৃশ্যমান চারিদিক। অদ্ভুত সব আওয়াজ এসে কানে ঠেকছে, বড় বীভৎস শোনাচ্ছে আওয়াজগুলো। পূর্ণি নিজের কান চেপে ধরে এগোতে লাগলো সামনে। অতিরিক্ত ভয়ে তার মুখ রক্তশূন্য, চোখ জলে থই থই। হঠাৎ পিছনে কিছুর আওয়াজ শুনে থমকে দাঁড়ায় পূর্ণি। মন বলে পিছনে তাকাস না, অথচ মাথা বিরোধ করে, না, একবার ঘুরে দেখা উচিত। মন মাথার দ্বন্দ্ব শেষ করে পূর্ণি ভয়ে কাঁপতে কাঁপতে ঘাড় ফিরিয়ে পিছনে ঘুরতেই যা দেখে তাতে শিরতারা বেয়ে এক শীতল স্রোত নেমে যায়। পিছনে 15-16 হাত দূরে দাঁড়িয়ে মানুষরূপী হায়নার দল, এক হাতে মশাল, আর তাতে দৃশ্যমান তাদের ভয়ানক বিভৎস হাসি। পূর্ণির মাথা কিছুক্ষণের জন্য অফ হয়ে যায়। যখন পুনরায় উপলব্ধি করতে পারে নিজের অবস্থান, তখন সামনের দিকে ফিরে দৌড়ানো শুরু করে। হঠাৎই তার পায়ে ব্যথা মোচড় দিয়ে ওঠে। পূর্ণির মাথা কিছুক্ষণের জন্য অফ হয়ে যায়। যখন পুনরায় উপলব্ধি করতে পারে নিজের অবস্থান, তখন সামনের দিকে ফিরে দৌড়ানো শুরু করলো। হঠাৎই তার পায়ে ব্যথা মোচড় দিয়ে ওঠে। পিছন দিয়ে ভেসে আসে হায়নার দল, সামনে এগিয়ে আসার পদাবলী। পূর্ণি নিজের ভার আর রাখতে পারে না। পায়ের ব্যথায় কুকিয়ে উঠে পড়ে যায় রাস্তায়। জীবনের সমস্ত স্মৃতি একবার মনে করে নিজের এই অকাল মৃত্যু মেনে নেয় সে। মাথা নিচু করে চোখের জল ফেলতেই চোখে এসে লাগে এক অদ্ভুত রশ্মি। পূর্ণি সামনে তাকানোর চেষ্টা করেও পারে না, সেই রশ্মি চোখে লাগে ভীষণ। এতক্ষণে পিছনের লোকগুলোর পদচারণও থেমে যায়, যেন তারাও দেখতে উৎসুক। হঠাৎই সেই রশ্মির মাঝ থেকে এক অবয়বকে আসতে দেখা যায়, কালো জ্যাকেট পরা, মুখ ঢাকা হুডিতে নাক অব্দি, বলিষ্ঠ দেহ, চলন বলে দিচ্ছে সে ঠিক কি করার ক্ষমতা রাখে। পূর্ণি চোখ মেলে। পুরুষটিকে একদম নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে পিছনে সরে যেতে চায়, পারে না। অদৃশ্য শক্তি আটকে রাখে তাকে। ধীরে ধীরে লোকটা পূর্ণির সামনে এক হাঁটু মুড়ে বসে পূর্ণির দিকে হাত বাড়ায়। পূর্ণি এবার দেখতে পায় সেই মুখটা। এ তো সেই মুখ যে তার প্রাণ রক্ষা করেছে কয়েকবার। এই বলিষ্ঠ দেহের গাম্ভীর্য ভরা পুরুষটাকে সে চেনে। পূর্ণির মুখে অজান্তেই হাসি ফোটে। বাড়িয়ে রাখা হাতে সে অপরন্ত ভরসা খুঁজে পায়, ধরে সেই হাত। পুরুষটি টেনে দাঁড় করায় তাকে। পেছন থেকে মানুষগুলো তেড়ে আসতে গেলে খুলে দেয় সে নিজের পরিহিত হুডি। মুহূর্তেই পাল্টে যায় পরিবেশ। সে হায়নার দল উল্টো দৌড় মারে। পূর্ণির মুখের হাসি চওড়া হয়, যেন সে আগে থেকে জানতো এমনটা হবে। সামনের পুরুষটি হ্যাঁচকা টানে তাকে নিজের বুকের উপর এনে ফেলে। পূর্ণি মোহিতের মতো আকর্ষিত হয় সেই টানে। ধীরে ধীরে পুরুষটার হাত প্রবেশ করে ঘাড়ের পাশে চুলের ভেতর, টেনে আনে তাকে সেই শক্ত কঠিন মুখ অবয়বের সামনে। পূর্ণি কথা বলতে পারে না, বাধা দিতে পারে না। দুটি অধর কাছাকাছি চলে আসে ভীষণ। নিঃশ্বাস একে অপরের মুখের উপর। অধর মিলিত হবে এমন সময় পূর্ণি ধপ করে উঠে বসে বিছানায়। ভীষণ জোরে জোরে হাঁপাতে থাকে সে। ভীষণ ভয় পেয়েছে সে। অন্তত তার শরীরে হওয়া বিন্দু বিন্দু ঘাম তো তাই বলছে। গলা শুকিয়ে কাট। পূর্ণি পাশে রাখা জলের গ্লাস থেকে জল খেয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে কিছুক্ষণ। বুঝে ওঠার চেষ্টা করে এটা একটা স্বপ্ন। নিজেকে শান্ত করে সামনে তাকাতেই চমকে উঠেছে। এটা সে কোথায় বুঝে উঠতে পারে না। এই রুম যে তার নয় সেটা সদ্য উপলব্ধি হলো তার। পূর্ণি ভয় পেয়ে আগের রাতের কথা মনে করতে মাথায় জোর দিল, মাথা চেপে ধরে। কালের রেস্টুরেন্ট থেকে ওয়াইনের বোতল হাতে বেরিয়ে এসেছিল। তারপর সব ব্ল্যাঙ্ক। শত চেষ্টা করেও কিছু মনে করতে পারে না সে। এখন কোথায় এসে, আর এই ঘরটাই বা কার? পূর্ণি বেশ ভয় পায়। সে কি কিডন্যাপ হলো? কিন্তু কিডন্যাপার তাকে বেঁধে না রেখে এভাবে আরাম করতে কেন দেবে? নিজের উদ্ভট ভাবনায় নিজেই বিরক্ত হলো পূর্ণি। ধীরে ধীরে রুমের দরজার লক খুলে বাইরে পা রাখতেই চারিদিকে চোখ বোলালো সে। হাউসটা তো তাদের ক্যালিফোর্নিয়ার থাকা হাউসের মতো কিছুটা, শুধু একটু বড়। পূর্ণি চারিদিক দেখায় মত্ত থাকার মধ্যেই একটা পুরুষালী হাস্কি গলা ভেসে এলো ডান পাশ থেকে। গুড মর্নিং ওয়াইফি। পূর্ণি নিজের খেয়াল থেকে বেরোতেই হকচকিয়ে গেল ভীষণ। বুকে থুতু দিয়ে ডান পাশে ফিরতেই দৃশ্যমান হলো একটা পুরুষালী মুখ। হ্যাঁ, এই মুখটাই তো দেখেছিল স্বপ্নে। তাকে বাঁচিয়ে এনেছিল এইবারের মতো, বাড়িয়ে দিয়েছিল নিজের ভরসার হাত। পূর্ণি হাসি মুখে ধরেছিল সেই হাত। অজান্তেই সমস্ত ভয় কেটে গিয়েছিল মুহূর্তেই। রেবার পূর্ণির কোনো সারা শব্দ না পেয়ে কিচেনের চপিং বোর্ড থেকে মাথা উঠিয়ে তাকায় সেই পানে। এই তাকানোই তার কাল হয়ে দাঁড়ায়।
নিজের থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে থাকা, সদ্য ঘুম থেকে ওঠা এলোকেশি চুলে ফুলো ফুলো হয়ে থাকা আদরের চেহারাটার দিকে তাকিয়ে তার হার্টবিট মিস করে দুটো, গলা শুকিয়ে আসে। বুঝতে পারে এই তাকানো তার সর্বনাশ ডেকে এনেছে। চোখের পলক ফেলতে ইচ্ছে হচ্ছে না আর। শিট। রেবার আর শব্দ উচ্চারণ করতে গিয়েও ঠোঁট চেপে নেয়। নিজের হাতের উপরই ছুরি চালিয়ে দিয়েছে সে সামনের রমণীটার ভাবনায় মত্ত হয়ে। যদিও এসবে অভ্যস্ত সে, শরীরে খুঁজলে এরকম হাজার একটা দাগ সে বের করে দিতে পারবে। তাই অত মাথা ঘামালো না এ নিয়ে। হাত মুঠো করে ওভেনে দেওয়া খাবার নাড়াচাড়া করতে শুরু করলো। পুনির ঘোর কাটে, সব ভুলে দ্রুত পায়ে এগিয়ে আসে সে। রেবারকে দেখে বলে, আপনি এখানে আর আমি এখানে কিভাবে এলাম? আমি তো কাল ওইখানে। Where exactly is there, madam? আর বলতে পারলো না পূর্ণি। কোনখানে ঠিক শেষ মুহূর্তে ছিল তার নিজেরই তো মনে পড়ছে না। আমি বলছি, সিটি ক্যাফের উল্টো দিকের বাস স্ট্যান্ডে সেন্সলেস হয়ে পড়েছিল তুমি। আমার দেখে মায়া লাগলো। যতই হোক বউ হও তুমি, তাই সাথে নিয়ে এলাম। এখন আমাকে উল্টাপাল্টা বলা থাকলে বলেই ফেলো। এমনিও ভালো মানুষের দাম কই এখন। রেবার ঠোঁট উল্টালো। এই সময় যে কেউ তাকে দেখে ভাবতে বাধ্য, আসলেই তার মতো ভালো মানুষ দুনিয়ায় আর দুটো হয় না। পূর্ণির দৃষ্টি এলোমেলো হলো। এই মায়াজালে সেও ফাঁসলো। বুঝলো না কথা শোনাবে না ধন্যবাদ দেবে। সেটা ইতস্তত করে বলল, ও থ্যাঙ্কস, আসলে কাল একটু ওভার ড্রিঙ্ক করে নিয়েছিলাম। মানুষের ততটুকুই খাওয়া উচিত যতটুকু সে নিতে পারে, ইজন্ট ইট? পূর্ণি অনুতপ্ত হওয়ার মতো হাত কচলে ঘাড় চাকালো। আসলেই তাই। কাল যদি রেহেবার না দেখতো তাহলে কি হতো তার? সারা রাত ওই বাস স্ট্যান্ডেই পড়ে থাকতো। কিছুক্ষণ নীরবতা পালনের পর পূর্ণি পুনরায় বলল, এগেইন থ্যাংক ইউ রেহবার, তবে এবার আমার আসা উচিত। ওকে, বাট ব্রেকফাস্ট করে যাবে। না না না, তার দরকার নেই, আমি বাড়ি গিয়ে করে নিব। রেহেবারের চোয়াল আবার শক্ত হয়ে এলো। পূর্ণিকে মাঝে রেখে নিজের দুহাত সিংকে দিয়ে লক করে ফেললো তাকে। পূর্ণি হকচকিয়ে গেল। রেহেবার নিজের মুখটা আরেকটু নামিয়ে পূর্ণির মুখোমুখি হয়ে শক্ত গলায় বলল, আমি না শুনতে অভ্যস্ত না পূর্ণিমা। আমার কথার নড়চড় হলে তুমি এই বাড়ির বাইরে পা অবধি রাখতে পারবে না। পূর্ণি মাথা নিচু করে নিল। রেহেবারের রাগের সম্পর্কে সে কিছুটা হলেও অবগত। আর যতই হম্বিতম্বি সে দেখাক, সে ভয় পায় এই মানুষটাকে। তাই কথা বাড়ানো আর ঠিক হবে বলে মনে হলো না তার। রেহেবার পূর্ণির নিচু করা মুখ দেখে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। সে আবার মাথা গরম করে ফেলেছে নরম মেয়েটার প্রতি। এভাবেই চলতে থাকলে সে পূর্ণির মন তো দূরে থাক, পাত্তাও পাবে বলে মনে হয় না। তাই কথা ঘোরাতে সে পূর্ণির কানের কাছে গিয়ে গলার টোন পাল্টে ঘন গলায় বলল, বাই দ্য ওয়ে, ইউ লুক হট ইন দিস ড্রেস। পূর্ণি এবার ঝট করে মাথা তুলল। জাগিয়ে লাগলো রেহেবারের থুতনিতে। রেহেবার নিজেই সরে দাঁড়ালো এবার। পূর্ণি এতক্ষণ চারিপাশের ভাবনায় এত মত্ত ছিল যে সে কি এতক্ষণ পড়ে আছে তার দিকেই নজর যায়নি তার। ভালো করে পর্যবেক্ষণ করে বুঝলো তার গায়ে একটা ঢিলে ঢালা টি শার্ট জাগিয়ে ঠেকেছে হাঁটুতে। পূর্ণি চমকে উঠে ভয়ার্ত গলায় বলল, আমার ড্রেস কে চেঞ্জ করলো? রেহেবার উত্তেজিত হলো না। ওভেন থেকে খাবার নামাতে নামাতে ঠান্ডা গলায় বলল, অত ভয় পাওয়ার কিছু নেই, আমার এক ফিমেল ফ্রেন্ড চেঞ্জ করে দিয়েছে। কিন্তু কেন? রেহেবার ভ্রু কচকালো। কেন মানে? কাল তো পুরো ড্রেস ভিজিয়ে ফেলেছিলে। পূর্ণি কিছু মনে করতে পারল না। শুধু নিজের পরিহিত টি শার্টটা টেনে টুনে আর একটু নিচে নামাতে চাইল সে। আর টানাটানি করো না, ওটা এবার ছিঁড়ে হাতে চলে আসবে। এমনি এতক্ষণ এইভাবেই ছিলে। সেমলেস। পূর্ণি বিড়বিড় করে পাশে রাখা টেবিলের চেয়ারে বসলো, নিজের পাটা কিছুটা আড়াল করে। এবার দীর্ঘ একটা শ্বাস ছাড়ল। আসলে কোনো ফিমেল ফ্রেন্ড না, ড্রেস সে নিজেই চেঞ্জ করেছে। প্রথমে ভীষণ ইতস্তত হলেও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে চেঞ্জ করার সময় বুঝেছিল শীত শীত ভাবের জন্য পূর্ণি অলরেডি ভিতরে একটা সেট পরে আছে। তারপর আর অস্বস্তি বোধ হয়নি তার। উপরের ভেজা ড্রেসটা খুলে ব্যালকনিতে মেলে নিজের একটা টি শার্ট পরিয়ে দিয়েছিল তাকে। পূর্ণি চেয়ারে বসে গালে হাত দিয়ে অন্য চিন্তায় মত্ত হলো। মূলত আমাদের সাবকনশিয়াস মাইন্ড যা নিয়ে বেশি ভাবে তাই স্বপ্ন আকারে দেখে। পূর্ণির সাথেও সেটা হয়েছে। বিগত কিছুদিনের পরপর ঘটনা তার মাইন্ডে এফেক্ট ফেলেছে। জঙ্গলে আটকে যাওয়া, ডাকাতের দল, রেহেবারের তাকে বাঁচানো, পায়ে চোট লাগা, রেহেবারের হ্যাচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসা, সব মিলিয়ে তার মাথায় জট পাকিয়ে তার স্বপ্ন আকারে প্রতিফলিত হয়েছে। সামনে খাবারের প্লেট রাখার শব্দে পূর্ণির ধ্যান ভাঙল। চোখ তুলে তাকাতেই বিভিন্ন রকমের খাবারের আইটেম। রেহেবার পূর্ণির সামনে প্লেট দিতেই পূর্ণির হঠাৎ নজর পড়ল রেহেবারের বাম হাতে। বেশ খানিকটা কাটা, রক্ত হয়তো জলে ধুয়ে ফেলেছে সে, কিন্তু ক্ষতস্থান দগদগে হয়ে রয়েছে।
পূর্ণি নিজের অজান্তেই রেহেবারের সেই হাত টেনে নিজের দিকে আনলো। পূর্ণির এমন কাজে রেহেবার অবাক হলেও কিছু বলল না। পূর্ণি বিচলিত হয়ে বলল, এ কি, অনেকটা কেটে গেছে তো, আপনি মেডিসিন লাগিয়ে নিন আগে। রেহেবার চোখ ছোট ছোট করে তাকিয়ে হাত টেনে নিয়ে বলল, ওকে, এটুকুতে কিছু হবে না আমার। হ্যাঁ, কিছু না হওয়ার জন্যই আগে ট্রিটমেন্ট করতে হয়। ফার্স্ট এইড বক্স কোথায়? রেহেবারের কিছু বলার আগেই পূর্ণির চোখে পড়ল কিছু দূরে রাখা ছোট্ট ফার্স্ট এড বক্স। সে দ্রুত উঠে গিয়ে সেটা নিয়ে এসে টেবিলে রাখল। তুলো আর লিকুইড দিয়ে নিজেই সেই হাত সযত্নে ব্যান্ডেজ করে দিল। এই এক স্বভাব তার, কারো চোট দেখলেই সে বিচলিত হয়ে পড়ে, দিক বিদিক ভুলে তার ক্ষতস্থান সারানোর কাজে লেগে পড়ে। রেহেবার মুগ্ধ চোখে চেয়ে রইল তার প্রিয় নারীটার পানে। পূর্ণির যত্ন তার অনুশোচনা বাড়িয়ে তুলেছে। তার এইটুকু ক্ষততেই কত অস্থির মেয়েটা, অথচ সে বছরের পর বছর এর চেয়ে বেশি ক্ষত করেছে মেয়েটার মন। পায়ে ঠেলেছে, অবহেলায় রেখেছে। কিভাবে মাঝে তাকে খাঁটি হীরার খোঁজ দিয়েছিল, অথচ সে তাকে কাচের সাথে গুলিয়ে ফেলে ছুঁড়ে ফেলেছে অন্ধকার কোণে। পূর্ণিমা নামের মেয়েটির জীবনে অমাবস্যা ঢেকে দিয়েছে সে। না, তাকে আবার সেই আলো পুনরায় ফিরিয়ে দিতে হবে মেয়েটার কাছে। তাকে প্রমাণ দিতে হবে সে একা নয়, কেউ আছে তার সাথে সবসময়, যে থাকলে তার গায়ে এক ফোঁটা আঁচড়ও লাগবে না। কমপ্লিট। রেহেবার চোখের পলক ফেলে গলা ঝেড়ে হাত সরিয়ে নিল। খাওয়ার সময়টুকু আর কথা হলো না দুজনের মধ্যে। খাওয়া শেষে রেহেবারের ফোনে কল এলো সাহেবের। রেহেবার তা দেখে পূর্ণিকে বলল, তুমি রেডি হয়ে আসো, আমি ড্রপ করে দিয়ে আসবো। বলেই পূর্ণিকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে গেল ফোন কানে নিয়ে অন্য পাশে। পূর্ণি অগত্যা মুখ ফুলিয়ে রুমে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। গুড মর্নিং স্যার। মর্নিং। ওদিকের খবর কি? স্যার, ডেজির কেসটা আজ ক্লোজ করার ডেট। গুড। তবে কেসের ফাইলটার এক্সট্রা কপি ইন্সপেক্টর শফিককে পাঠিয়ে দেবে। ওকে স্যার, তবে বলেছিলাম যে আপনি কবে আসবেন স্যার? সোজাসুজি বলো সাহেব, কি দরকার? 112 নম্বর ফাইলটা আবার ওপেনিং হয়েছে। হোয়াট? মানেটা কি? আবার সেই ড্রাগস ব্যবসা, বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া। আমি যতটা রিসার্চ করে জানতে পারলাম, এই সূত্রযোগে এই ফাইলটার সাথেই আছে। আরবাস কি জেল থেকে ছাড়া পেয়েছে? না স্যার, আমি খোঁজ নিয়েছিলাম। নিজেকে দেখো সাহেব, টাইম টু টাইম ইনফরমেশন দাও। বিকেলে আমি মিটিং রাখলাম, সবে উপস্থিত থাকবে। আর কেস ফাইল রিভিশন দাও। ওকে স্যার, তবে একটা কথা বলার ছিল স্যার। বলো। এই কেস চালু হওয়ার পর ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা একটা গ্যাং ধরি, সবাই ড্রাগস স্মাগলার। সেই লিডারের কাছ থেকে একটি মেয়ের ফটো পাই। প্রথমে চেনা চেনা লাগছিল মুখ, তাই ফটো নিয়ে আসি। পরে এসে রিসার্চ করে দেখি এইটা সেই মেয়েটা যার ডিটেলস আপনি বার করতে দিয়েছিলেন কিছুদিন আগে। রেহেবার চমকালো। কিছুদিন আগে তো। রেহেবার উত্তেজিত হয়ে বলল, পূর্ণিমার? হ্যাঁ স্যার, আই থিঙ্ক মেয়েটি তাদের টার্গেটে আছে কোনো না কোনোভাবে। রেহেবারের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। শক্ত গলায় সাহেবকে কিছু বলার আগেই পেছন থেকে একটা মিষ্টি রিনরিনে গলা ভেসে এলো। আই এম রেডি রেহবার। রেহেবার পেছনে ফিরল। পূর্ণিকে রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শান্ত গলায় বলল, আমি কলিং ও লেটার সাহেব। বিকেলের মধ্যে আমার গোটা কেসের ফাইল চাই। ওকে? বলেই ফোন কেটে পূর্ণিমার উদ্দেশ্যে বলল, চলো। পূর্ণি ঠিক করেছিল রেহেবার তার সাথে জড়িত কিছু বললে তাকে সাফ সাফ জানিয়ে দেবে সে আর কোনো সম্পর্কে জড়াতে চায় না। কিন্তু গাড়িতে একটা কথাও বলল না রেহেবার। চুপচাপ ড্রাইভ করে পূর্ণিকে নিজের হাউসে ড্রপ করে দিয়ে চলে এলো। বাস্টার্ড, এতজন মিলে একটা মেয়েকে খুঁজতে পারছিস না? অপর পাশে দাঁড়ানো লোকগুলোর মাথা নিচু। তার মধ্যে একজন ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, স্যার, আমরা মোটামুটি সব জায়গায় খুঁজে ফেলেছি। আমার মনে হয় মেয়েটা দেশে নেই। আগন্তুকের মুখে চিন্তায় ভাঁজ পড়ল। কিছুক্ষণ ভেবে বলল, প্রত্যেকটা এয়ারলাইন্সে খোঁজ নে। ওকে স্যার। আর শোন, এবার কোনো খবর না আনতে পারলে একটাকে শ্যুট করব আমি। দাঁতে দাঁত চিপে কথাটা বলতেই সব লোকগুলো মাথা নিচু করে ভয়ার্ত কণ্ঠে বলল, ওকে স্যার। পূর্ণি বাড়ির দরজার ভিতর ঢোকার পরই আখি একের পর এক প্রশ্ন করতেই থাকলো। পূর্ণি আর চোখে একবার আখিকে দেখে ধপ করে সোফায় বসতেই কোকো লাফিয়ে উঠে পড়ল পূর্ণির উপর। তার ঘেউ ঘেউ বলছে তাকে আগে জবাব দিতে হবে, তারপর আখিকে। পূর্ণি এবার মৃদু ধমক দিয়ে বলল, চুপ, বলার সময় তো দে। কোকো আখি দুজনেই থেমে গেল একসাথে। আখি সোফায় বসলো পূর্ণির দিকে অধীর আগ্রহে চেয়ে। কোকো তার দেখা দেখি গিয়ে বসলো আখির পাশে, সেও সমান আগ্রহী।
পূর্ণি আগের দিনের ঘটনার বর্ণনা দিতেই কোকো কি বুঝলো বোঝা গেল না। সে নিজের মতো উঠে এসে পূর্ণির কোলের উপর উঠে পূর্ণিকে দুবার জিভ দিয়ে চেটে দিল। পূর্ণি হেসে ফেলল। কোকোর অতশত জানার দরকার নেই পূর্ণি কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। দিন শেষে যে তার কাছে ফিরে এসেছে এই অনেক যেন। পূর্ণি নিজেও হেসে কোকোকে জড়িয়ে ধরল। আখি নিজের হাটা বন্ধ করে গোল গোল চোখ করে বলল, মানে তোরা সারা রাত একসাথে ছিলি? পূর্ণির চোখ বড় করে চেঁচিয়ে উঠল। নো ওয়ে। পূর্ণির চিল্লানিতে আখির চোখ মুখ কুচকে কানে হাত দিয়ে বলল, আস্তে আস্তে, আমি তো মজা করছিলাম শুধু। পূর্ণি হাঁপ ছাড়ল। আখি এবার সিরিয়াস হয়ে বলল, আচ্ছা পূর্ণি, তোর মনে হয় না এবার একবার ক্লিয়ার হওয়া উচিত ব্যাপারটা? না। দৃঢ় কণ্ঠে বলল পূর্ণি। কিন্তু কেন পূর্ণি? কারণ যাই হোক, জানার পর আমার সহানুভূতির সৃষ্টি হবে, আর আমি কোনো সহানুভূতি দেখাতে চাইছি না। কিন্তু পূর্ণি, আমি একটু শপে যাচ্ছি, কিছু দরকারি জিনিস কেনার আছে। আখি আর কথা বাড়ালো না। সে জানে এখন জোর করলেও পূর্ণি আর একটা কথাও বাড়াবে না, তাই ঘাড় নাড়িয়ে সায় দিল শুধু। পূর্ণি ড্রেস পাল্টে তার উপর জ্যাকেট পরে বেরোনোর জন্য দরজার সামনে যেতেই দেখল তার লং জ্যাকেটে টান লাগছে। পূর্ণি পিছন ঘুরে দেখতেই দেখল কোকো উৎসুক দৃষ্টিতে তার জামা টান দিয়ে ধরে আছে। পূর্ণি হেসে কোকোকে কোলে তুলে বলল, আপনিও যাবেন? চলুন তবে। আখি ব্রেকফাস্ট করতে করতে বলল, হ্যাঁ যা যা, নিয়ে যা। এমনিও আমার কাছে যতক্ষণ থাকে তোর কাছে যাবে বলে অস্থির হয়ে ওঠে। পূর্ণি মৃদু হেসে কোকোকে শব্দ করে একটা চুমু খেল। কোকো তা নিজের মতো করে ফিরিয়ে দিয়ে বার কয়েক চেটে দিল পূর্ণির গাল। শপিং মলে এসেই পূর্ণি শপিং ট্রলিতে কোকোকে বসিয়ে চারদিক ঘুরে ঘুরে নিজের জিনিস নেওয়া কমপ্লিট করে কোকোর ফুড জোনের দিকে যেতেই কোকো নিজের পছন্দের পেডিগ্রি দেখে আনন্দে ভেউ ভেউ করে উঠল। পূর্ণি তা দেখে মজা নেওয়ার জন্য সেটা না নিয়ে যে অন্যটায় হাত দিল, কোকো ভারী অসন্তোষ প্রকাশ করে আবারও ঘেউ ঘেউ করে উঠল। পূর্ণি চোখ বড় বড় করে বলল, আরে আরে রিল্যাক্স, এইটাই নিচ্ছি দেখেন। বলে পূর্ণি হাঁপ ছেড়ে সব জিনিস নিয়ে পেমেন্ট করতে লাগলো। ম্যাম, ক্যাশ অর কার্ড? কার্ড। পূর্ণি মুচকি এসে বলেই নিজের হ্যান্ডব্যাগ থেকে কার্ড বের করার আগেই পাশ থেকে কেউ কার্ড বাড়িয়ে দিল। ক্যাশিয়ার ছেলেটা একটু অবাক হয়ে বলল, হু আর ইউ স্যার? আর হাজব্যান্ড। ওকে স্যার। ছেলেটা এবার হাসি মুখে কার্ডটা নিল পেমেন্টের জন্য, কিন্তু পূর্ণি মোটেই স্বাভাবিকভাবে নিতে পারল না। চেনা পরিচিত পুরুষালী কণ্ঠে ঝট করে মাথা তুলে তাকালো পূর্ণি। চোখাচোখি হলো কি বোঝা গেল না। রেভারের চোখে বরাবরের মতো সানগ্লাস আঁটা। পূর্ণি দ্রুত সেই দিক থেকে মুখ ফিরিয়ে দাঁতে দাঁত চেপে ছেলেটিকে বলল, বাই হুজ পারমিশন ডিড ইউ টেক দ্য কার্ড ফ্রম মি? বয়স 24 কি 25-এর ছেলেটা একটু ঘাবড়েই গেল। পেমেন্ট ডাউন ততক্ষণে। কার্ডটা হাতে নিয়ে দুজনের দিকে তাকিয়ে থতমত খেয়ে বলল, বাট হি সেজ হি ইজ ইওর হাজব্যান্ড। Yes sir. Anyone who comes and says so will become my husband. But I have proof, darling. পূর্ণি অবিশ্বাসের চোখে রেহেবারের ফোনে জল জল করতে থাকা রেজিস্ট্রি পেপারের দিকে তাকায়। রেহেবারের ঠোঁটে বাঁকা হাসি। পূর্ব প্রস্তুতি নেওয়ার ব্যাপারে তার আবার কোনো তুলনা হয় না। ক্যাশিয়ার ছেলেটা বোধহয় বেশ উপভোগ করছিল এই কথা কাটাকাটি, তবে বেশিক্ষণ তো স্থায়ী হলো না। রেহেবার নিজের মুখের হাসি মিলিয়ে চিরচেনা শক্ত গলায় বলল, My card? Yes sir. রেহেবার কার্ড নিয়ে ওয়ালেটে ঢোকাতেই পূর্ণি উল্টো ঘুরে ট্রলি ঠেলে হাঁটা ধরল। দেখে মনে হচ্ছে রেগে ফায়ার সে। এই মেয়েটাকে সবেতেই কি কিউট লাগে, নাকি এটা শুধু রেহেবারের ভাবনা? ভেবেই রেহেবার মুচকি হাসি দিয়ে এক দৌড়ে পূর্ণির ট্রলির সামনে এসে দাঁড়ালো। পূর্ণি অবাক হয়ে বলল, আপনি এখানে কেন? আপনার টাকা আমি ফেরত দিয়ে দিব, আপনি এখন আসতে পারেন। রেহেবার একবার দিয়ে দেওয়া জিনিস আর ফেরত নেয় না মিস। উপস, সরি মিসেস পূর্ণিমা, সেটা হোক টাকা বা মন। শেষ বাক্যটা রেহেবার পূর্ণির অতি নিকটে এসে বলেছে, যার দরুন এখনো দুজন দুজনের দিকে তাকিয়ে, একজন ক্রোধিত চোখে এবং একজন মুগ্ধ চোখে। রাগলে তো তোমাকে বেশ লাগে। আপনি এখানে কেন এসেছেন? তোমায় রাগাতে। রেহেবারের ব্যঙ্গাত্মক কথা আর ঠোঁটে লেগে থাকা তীর্যক হাসিতে পূর্ণির শরীরে যেন আগুন ধরিয়ে দিল। সে পুনরায় রেগে বলল, পথ ছাড়ুন। যদি না ছাড়ি? সিকিউরিটি ডাকবো। আর ডেকে কি বলবে? আপনি আমায় ডিস্টার্ব করছেন। রেহেবার হাসল। ট্রলিটা ধরে এক আড়াআড়ি মুড়ে পূর্ণির মুখোমুখি দাঁড়িয়ে একটু ঝুঁকে বলল,
কিন্তু এটা তো হাজব্যান্ডের ব্যক্তিগত এবং আইনগত অধিকার। উনি বিস্ফোরিত নয়নে তাকালো। কে হাজবেন্ড? এত ঘন ঘন মেমোরি লস ভালো না পূর্ণিমা, একটু আগে না প্রুফ দিলাম, তবে তুমি চাইলে আরো একবার দেখাতে পারি। পূর্ণি রেহেবারের যে ভীষণ কাছাকাছি অবস্থান করছে এটা দুজনের খেয়াল না করলেও একজনের আছে। সে আর দুজনের এই ক্লোজনেস নিতে না পেরে চেঁচিয়ে উঠল। পূর্ণি রেহেবার দুজনেই আচমকা সরে গেল নিজেদের জায়গা থেকে। কোকো রেহেবারকে ঘেউ ঘেউ করে বকে দিল, সাথে এত ক্লোজে না আসার নিষেধাজ্ঞা। হু ইজ দিস? ও আমার মেয়ে কোকো। রেহেবারের কুচকানো ভ্রু এবার সমান হলো। সানগ্লাসটা খুলে ইন করা শার্ট ঝুলিয়ে এগিয়ে গিয়ে কোকোর মাথায় হাত বোলাতেই কোকো রেহেবারের হাত চাটতে শুরু করলো। পূর্ণি অবাক হয়ে বলল, কোকো শেষে তুইও পোল্টি খেলি? রেহেবার কোকোকে নিজের কোলে তুলে নিয়ে বলল, পোল্টি না, ঠিক কাজ করেছে। এতদিন মায়ের আদর খেয়েছে, এবার একটু বাবার আদর খেলো না হয়। তুমি এত জেলাস কেন? তোমার আদরে কম পড়বে না, প্রমিস। বলেই রেহেবার এক চোখ টিপ মারল, ঠোঁটে তার গা জ্বালানো হাসি। পূর্ণি এবার রেগে ফায়ার হয়ে গেল, ইংরেজিতে ছেড়ে বাংলায় বলল, অসভ্য নির্লজ্জ লোক কোথাকার। রেহেবার হাসলো। পূর্ণিমা যাওয়ার জন্য প্রস্তুতি নিতেই রেহেবার সিরিয়াস মুখ করে বলল, পূর্ণিমা, আমার তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমার কোনো কথাই নেই আপনার সাথে। প্লিজ, আমি জাস্ট 30 মিনিটস নেব। সবকিছু ক্লিয়ার করা ভীষণ প্রয়োজন। আমি কি চেয়েছি আপনার কাছে কোনো আনসার? তাহলে আপনি কেন জোর করে ক্লিয়ার করতে চাইছেন? কারণ যতক্ষণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি ততক্ষণ আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। সবটা শোনার পর তুমি যা ডিসিশন নেবে তাইতেই হবে। সো প্লিজ গিভ মি জাস্ট 30 মিনিটস। পূর্ণিমা আর মানা করতে পারল না। যতই সে না করুক, কারণ জানার কৌতূহল তো তার কম না। আর আজ যখন তার এত বছর ধরে খোঁজা প্রশ্নের উত্তর নিজের পায়ে হেঁটে আসছে তার কাছে, তখন এই সুযোগ ছাড়া ঠিক হবে না। এই ভেবে পূর্ণি শুধু বলল, ওকে। ওকে। দামি চাকচিক্যবহুল একটা ক্যাফের পার্সোনাল ভাবে বুকিং করা দুটো চেয়ারে মুখোমুখি বসে রেহেবার আর পূর্ণি। কোকো পূর্ণির হ্যান্ডব্যাগ নিয়ে খেলতে ব্যস্ত। পূর্ণিমা, তুমি জানতে চেও না ঠিক কোন কারণে আমি সেদিন তোমায় মুখ না দেখিয়ে বাড়ি ছেড়েছিলাম। পূর্ণি তাচ্ছিল্যের হাসি হাসল। মনে জানার প্রবল ইচ্ছে থাকলেও সেই সময়ের কষ্টের কথা ভাবতেই মুখ দিয়ে বেরিয়ে এলো, জেনে কি হবে রেহবার? সেই পার করা সময়টুকু তো আর ফিরে পাবো না। পূর্ণির হাসিটুকু রেহেবারের বুকে আঘাত হানল। এই হাসিতে পূর্ণির গত 6টা বছরের কষ্ট প্রতিফলিত হলো যেন। এতটাই সময় নিয়ে ফেলেছে রেহেবার যে পূর্ণির জানার ইচ্ছেটাই অর্ধেক মরে গেছে। রেহেবার একবার ওয়াচ দেখে ফোর্স করে নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, ফিরিয়ে নাই বা দিতে পারলাম, তবে ভবিষ্যৎ তো সুন্দর করে দিতেই পারি। তবে শুরু করি। আমার বয়স তখন সবই 25। স্যারিতে যোগ দেওয়ার উপর প্রবল জোর আমার। কোনো দিকে তাকানোর ফুরসত নেই। সে সময় আমার মা আমার বিয়ের কথা তোলেন। আমি প্রথমেই না করে দিই, কারণ আমার পরিস্থিতি তখন বিয়ে করার মতো ছিল না। আমার জন্য সেই সময়টা ছিল কম্পিটিশনের টাইম। আরও একটি কারণ ছিল বটে। মা বলেছিল মেয়েটি আমার খালার মেয়ে, আর আমার খালার মেয়ে বলতে আমি একজনকে চিনতাম, আর সেটা হলো পূর্ণা। পূর্ণা আমাকে ছোট থেকে পছন্দ করত, এটা আমি জানতাম। তবে আমি ওকে ওর এই স্বভাব চরিত্রের জন্য মোটেও পছন্দ করতাম না। ওর প্রচুর জনের সাথে রিলেশনের খবরও পেয়েছিলাম, ইগনোর করে দিতাম সব। আমার ছোট থেকে এসব মানুষের প্রতি ইন্টারেস্ট কম। মায়ের কথা বলা অফ হলো যেতে। ওই সময় চাচি বোঝালেন আমায়, পূর্ণা ভালো মেয়ে, বিয়ের আগেই সবার একটু একটু রিলেশন থাকে, বিয়ের পর ঠিক হয়ে যায় সব। আর আমাকে পছন্দ করে সে। আমি শুধু মায়ের কথা ভেবে রাজি হয়ে যাই। মায়ের রুমে গিয়ে বলি আমি বিয়েটা একদম ঘরোয়াভাবে করতে চাই, বলেই চলে আসি। মায়ের উপর রাগ তখনও ছিল আমার। মা 3-4 বার আমার সাথে কথা বলতে চায়, তবে আমি জেদের বসে বলি না। রাগ বিরক্তি সব নিয়ে সেই দিন আমার বিয়েটা হয়েছে। বউ আসতে দেরি হয়, বেশ রাত হয়। বিয়ে শেষ হতে হতে আমি শত বিরক্তি নিয়ে উপরের রুমে যাই না, নিচেই থাকি। কেউ ব্যাপারটা না বুঝলেও চাচি বলছে। তিনি আমায় বুঝিয়ে সোজা উপরে পাঠায়। আমি রুমের সামনে যেতেই পূর্ণি উৎসুক হয়ে ওঠে। রেহেবার একটু সময় নেয়, তারপর বলে, আমার ফোনে একটা ভিডিও আসে। আমি কৌতূহলবশত সেটা ওপেন করে দেখি। ওটা পূর্ণা আর তার এক ফ্রেন্ডের সাথে আপত্তিকর অবস্থার একটি ভিডিও। সাধারণভাবেই কোনো পুরুষই নিজের সদ্য বিবাহিত বউয়ের এসব ভিডিও নিতে পারবে না। আমিও নিতে পারিনি, মাকে বলতেও পারিনি, কারণ
মামার চলে যাওয়ার থেকে বেশি ওইসব জানলে ধাক্কা খেতেন। মায়ের শরীরও তখন খারাপ ছিল। আমি দেশ ছাড়ে, যদিও দেশ ছাড়ার কারণ শুধুই বিয়ে ছিল না, আমার আরও কিছু কোর্স ছিল। তবে বাড়িতে তা কেউ জানতো না। সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। একমাত্র সোহান জানত। আমি তাকেও বারণ করি, কিন্তু মা রেগে থাকলেও কিছু মাস বাদে জোহানকে জোর করে আমার নম্বর নিয়ে আমায় কল দিয়ে বলে আমি যা চাই তাই হবে, ডিভোর্স মা নিজে করিয়ে দেবেন। কিন্তু আমি যেন ফিরে যাই। আমি ফিরিনি। আমি জানতাম মা একদিন হলে ওই মেয়েটার সাথে ঘর করতে বলবেন, যা আমার পক্ষে অসম্ভব। তাই দূর দেশে বসে ডিভোর্স পেপারে সাইন করি। মায়ের বন্ধু লয়ার ছিলেন। মা বলেন উনি বাকিটার সামনে নেবে। তারপর 2 বছর পর যখন দেশে ফিরি, মা তখন কোনো প্রশ্ন করেননি। স্বাভাবিক ব্যবহার ছিল তার। হয়তো 2-1বার বলার চেষ্টা করেছিলেন কিছু। আমার ইন্টারেস্ট নেই দেখে আর এগোতে পারেননি। আর এর কিছু মাস পরে মায়ের হার্ট অ্যাটাক হয় পরপর। তারপর তো জানোই। রেহেবার দীর্ঘশ্বাস ছেড়ে বাইরের দিকে তাকালো। পূর্ণি নিজেও ইমোশনাল হয়ে গেল একটু। ওই মানুষটা তাকে এত কম সময়ে এত ভালোবাসা দিয়েছেন, তা সে কোনোদিনও ভুলবে না। কিন্তু এখন এসব ইমোশনাল কথাবার্তার সময় নেই। আসল কথা যে এখনো বাকি। পূর্ণি নিজের চোখের কোণের জল ধীরে মুছে নিয়ে বলল, কিন্তু আপনি একবারও এইসব তলিয়ে ভাবার বা দেখার কথা ভেবে দেখেননি কেন? কারণ আমার এইসবে কোনো ইন্টারেস্ট ছিল না। তবে দেশ ছাড়া দিন ভিডিওতে থাকা ছেলেটির সাথে কথা বলেছিলাম আমি। সে বলেছিল পূর্ণা আমার জন্য নাকি তাকে ঠকিয়েছে, তাই আর কথা বাড়াইনি আমি। পূর্ণির মাথা ভন ভন করছে এবার। কি থেকে কি সব, সে তো এসব গুণাক্ষরও টের পায়নি। হঠাৎই কিছু মাথায় আসতে পূর্ণি বলল, আচ্ছা, আপনি না হয় আমার ব্যাপারে জানতেন না, কিন্তু খালা আর খালু ছাড়া কি পরিবারের বাকি সদস্যরাও আমার ব্যাপারে জানতো না? তারাও কি আমায় পূর্ণা ভেবেছিল? আরে নো পূর্ণিমা, এইসবের উত্তর আমার কাছে নেই। কারণ আসল ব্যাপারটা জানার পরে আমি দ্রুত এখানে চলে আসি। পূর্ণি উত্তেজিত হয়ে উঠল। শত কৌতূহল নিয়ে বিরক্ত গলায় বলল, কিন্তু কেন? ওই সময় দাঁড়িয়ে সত্য ঘটনা জানার থেকেও বেশি এত কি ইম্পর্টেন্ট ছিল রেহবার? তুমি? রেহেবারের শক্ত মুখ্য অবয়বে নির্লিপ্ত ভঙ্গি, চোখ পূর্ণির উপর স্থির। পূর্ণির সমস্ত উত্তেজনা এক নিমেষে শেষ করে দিল এই 2 অক্ষরের তুমি শব্দটা। হৃদয়ে দ্বিতীয়বার আলোড়ন তুলল কি। পূর্ণি ভারী ইতস্তত বোধ করল। সামনে আসা চুল কানের পিঠে গুজে বলল, আপনি ভুল করেছেন রেহবার। এইভাবে আপনার এখানে আসাটা ঠিক হয়নি। আমি বুঝতে পেরেছি অনেক ভুল বোঝাবুঝি হয়েছে মাঝে, কিন্তু আমি তো আপনাকে ডিভোর্স দিয়েই এসেছি। ও, দ্যাট ডিভোর্স পেপারস। রেহেবার এবার নড়ে চড়ে বসে নিজের জ্যাকেটের পকেট থেকে সেই পেপারস বার করে সামনে এনে খুলল। তারপর পূর্ণির দিকে তাকিয়ে ঠোঁট এলিয়ে কোকুর দিকে বাড়িয়ে দিল। কোকো, প্লে উইথ ইট। কোকো এতক্ষণ খেলা ছেড়ে বোর হয়ে চুপচাপ বসেছিল। এবার মুখ তুলে তাকালো রেহেবারের দিকে। তারপর এক টান দিয়ে পেপারসগুলো নিয়ে লাফাতে লাফাতে দাঁত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেললেও মুহূর্তে। বোঝাই যাচ্ছে ভীষণ খুশি সে নতুন খেলনার জিনিস পেয়ে। পুনি অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল সেই দিকে। চোখ বেরিয়ে আসার উপক্রম তার। মাথার নিউরনগুলো বোধহয় শর্ট সার্কিট হয়েছে। কিছু বলার মতো ভাষাই আসছে না তার মুখে। শেষমেশ আর না পেরে এক হাত মুষ্টিবদ্ধ করে টেবিলে শব্দ করে মেরে ধমকে উঠল সে। কোকো! কোকোর লাফানি এবার থেমে গেল। বেশ ভয় পেয়েছে সে, বোঝাই যাচ্ছে। পাবারই কথা, পুনিয়কালে তাকে এত ধমকায়নি কোনোদিন। রেবার এবার গম্ভীর গলায় বলল, খবরদার, আমার মেয়ে কি ধমকাবে না। পুনিও অবাক। ছোটবেলা থেকে সে খাইয়ে দাইয়ে বড় করলো, আর এখন উড়ে এসে জুড়ে বসে বলে কিনা তার মেয়ে। পুনি খ্যাক করে রেগে গেল। কোকো ততক্ষণে কুই কুই করতে করতে এসে বসেছে পূর্ণির গা ঘেঁষে। যদি আবার ধমক দেয় সেই ভয়ে। পুনি রেগে কিছু বলতে উদ্যত হতেই ওয়েটার এসে হাজির হলো কফির বিল নিয়ে। পূর্ণি তাকে দেখে কথাগুলো গিলে নিল, তবে কটমট করে তাকাতে ভুলল না রেহেবারের দিকে। রেহেবারের ঠোঁটে তীর্যক হাসি ফোটে। এখন তাকে যে কেউ দেখলে বলে দেবে সে কতটা মজা পাচ্ছে। রেহেবার এবার ওয়েটারের দিকে তাকিয়ে তাকে তীক্ষ্ণ চোখে মেপে নিল। ওয়েটার তখন কোকর করা কুচি কুচি কাগজ দেখতে ব্যস্ত। বাঙালি? ভারী পুরুষের গলা শুনে ওয়েটারটি চমকে উঠল। নিজেকে ধাতস্থ করে খুশি হেসে বলল, ইয়েস স্যার। আই সি। বলেই রেহেবার বিলটা নিয়ে ওয়ালেট থেকে টাকা বের করে দিতেই সামনে দাঁড়ানো ওয়েটার ছেলেটি বলল, এটা তো অনেক বেশি স্যার। রেহেবার কুচি কুচি কাগজগুলোর দিকে ইশারা করে বলল, ইয়েস, আমার মেয়ে খেলতে গিয়ে একটু ছড়িয়ে ফেলেছে। আই থিঙ্ক ইটস এনাফ ফর দিস। ছেলেটা এবার একবার কোকোর দিকে তাকিয়ে সৌজন্যমূলক হেসে বলল,
এটা দরকার ছিল না স্যার, এটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। ইটস ওকে, ইউ ক্যান গো নাও। ওইটা একটা মাথা নাড়িয়ে চলে যেতেই পূর্ণি ফুঁসে উঠল। এটা কি করলেন আপনি? ডিভোর্স পেপারটা এইভাবে